তোর ড্রেস কি এইটা রে মিতুল? মিতুল ভ্রু কুচকে তাকালো। ওর পাশেই দাঁড়িয়ে আছে রিয়াদ, ওর ক্লাসমেট। কখনো সেভাবে কথাবার্তা হয়নি, অথচ সরাসরি তুই সম্বোধন। সে কিছুটা বিরক্ত হয়েই বলল, কেন থাকবে না কেন? থাকলে এরকম ময়লা জামা পরে এসেছিস কেন? মিতুল যার পর নয় অবাক হয়ে পড়ল। ময়লা জামা পরে এসেছি মানে? কোথায় ময়লা? পিছনে তাকিয়ে দেখ। মিতুল পেছনে তাকিয়ে আঁতকে উঠল। হায় সর্বনাশ, এত কাদা কখন ছিটল? সে অস্ফুট স্বরে বলে ওঠে। আমার এত শখের সাদা জামা। রিয়াদ মুখ টিপে হেসে বলে, সবাই তোকে নিয়ে হাসাহাসি করছে, ক্লাসে গিয়ে বসে থাক যা। মিতুলের ভীষণ কান্না পাচ্ছে। সে আকাশপানে তাকালো। সূর্যের দাবদাহ প্রখরতা, গনগনে তপ্ত রোদ্দুর মাথার উপর। এমন খরস্রোতা তপ্ত রোদ্দুরের মধ্যে সে কাদা পেল কোথায়? কেউ কি ইচ্ছে করে তার জামায় কাদা লাগিয়ে দিয়েছে? কিন্তু সেটাই বা কি করে সম্ভব? আবার হতেও পারে শত্রুতা করার ইচ্ছে থাকলে অনেকভাবেই করা যায়। তবে প্রশ্ন এখানেও রয়ে যায়, নতুন কলেজ, নতুন পরিবেশ, সূচনাতেই তার শত্রু জুটল কোত্থেকে? সে আর কিছু ভাবতেই পারছে না। লম্বা করে শ্বাস নিল। এখানে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে, অথচ সে কিনা ক্লাসে গিয়ে বসে থাকবে। এক মনে ভাবলেও সে বাড়িতেই চলে যাবে, কিন্তু এই অবস্থায় বাড়িতেই বা ফিরবে কি করে? কামিজের পেছনের অংশে অর্ধেক অংশই কাদায় মাখামাখি, কি বিচ্ছিরি দেখাচ্ছে। সে ক্লাসে না গিয়ে কোলাহলহীন একটি জায়গায় গিয়ে চুপ করে বসে রইল। সবাই কত আনন্দ করছে, অথচ সে কিনা এখানে খাপটি মেরে বসে রয়েছে। এভাবে কতক্ষণই বা বসে থাকা যায়? তাই সে বিরক্ত হয়ে চলে যাবে বলে ঠিক করে। একটু এগিয়ে আবারও পিছিয়ে আসে। ভীষণ আনইজি ফিল হচ্ছে। ওকে একা অফিস কক্ষের সামনে পায়চারি করতে দেখে একটা ছেলে এগিয়ে আসে, তার মুখে মাস্ক। সে মিতুলের উদ্দেশ্যে বলে, এনিথিং রং? মিতুল উদ্বিগ্ন দৃষ্টিতে তাকালো। সবকিছু এখন তার বিরক্ত লাগছে। সে বলল, না। সেটি অনেকক্ষণ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন মিতুল তার কত বছরের চেনা। সে অস্পষ্টভাবে বলে ওঠে, মিতুল। মিতুল কিছুটা অবাক হয়ে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? সেইটি এবার মুখের মাস্ক খুলে ফেলে। কিছুটা সময় লেগে যায় মিতুলের তাকে চিনতে। যখন চিনতে পারলো তখনই তার বুকটা ধক করে ওঠে। পুরনো কিছু তিক্ত স্মৃতি চোখের দৃশ্যপটে ভেসে ওঠে। অথচ সে কখনোই এই দৃশ্য এবং ওই মানুষটার মুখোমুখি হতেই চায়নি। বাস্তবে তো নয়ই, এমনকি কল্পনাতেও নয়। তাহলে কেন এমন হলো? কেন এত বছর বাদে পুনরায় তার সহিত সাক্ষাৎ ঘটল? নওশাদ স্যার এখানেই, সে ভেবেই পাচ্ছে না। চিনতে পারার পর থেকেই মিতুলের চেহারার রং পাল্টে গেছে। অস্বস্তিতে গাঢ় হয়ে যাচ্ছে সে। আর এক মুহূর্ত সে এখানে থাকবে না। যে যা ভাবে ভাবুক, তাকে নিয়ে হাসাহাসি করুক, তবু সে এই মুহূর্তে স্থান ত্যাগ করবে। করেও তাই। কোনো রকম প্রত্যুত্তর না করেই সে হাঁটা শুরু করে। নওশাদ অনেকবার পেছন থেকে নাম ধরলে ডাকলেও সে ফিরে তাকায় না। কলেজ গেটের বাইরে এসে রিকশার জন্য দাঁড়িয়ে আছে মিতুল। পাকা কোনো রিকশা নেই। পেছনের চায়ের দোকান থেকে কতগুলো ছেলের হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। ওদের কিছু কথোপকথনও কানে এসেছে মিতুলের। তাকে নিয়ে ওরা হাসি তামাশা করছে। মিতুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে। মনে প্রাণে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে সে। তার পাশে একটি ছেলে বাইক থামিয়ে দোকান থেকে কিছু কেনার জন্য এগিয়ে আসে। সাধারণত ছেলেটির কানেও ছেলেগুলোর কথা ভেসে আসে। সে মিতুলের দিকে তাকালো। আরক্তিম মুখখানা থমথমে হয়ে আছে। ছেলেটির এগিয়ে এসে বলল, গাড়ির জন্য অপেক্ষা করছেন? মিতুল ছেলেটির মুখ দেখতেই পাচ্ছে না। হেলমেট পরার কারণে ওই স্বচ্ছ চোখ দুটোই শুধু সে দেখতে পায়। চোখের ভাষা কি সবাই পড়তে পারে? মিতুলও চেষ্টা করছে। তার চেষ্টায় ব্যাঘাত ঘটিয়ে ছেলেটা বলল, কি হলো? মিতুল মৃদু স্বরে বলল, জি। এখানে খালি রিক্সা পাবেন না, সামনে এগিয়ে গিয়ে রিক্সা নিতে হবে। বাইকে উঠুন, আমি নামিয়ে দিচ্ছি। আপনার বাইকে উঠবো কেন? সন্দেহ প্রকাশ করে বলল মিতুল। সাহায্য নেওয়ার জন্য। এরপর ছেলেটা পকেট থেকে আইডি কার্ড বের করে মিতুলকে দেখিয়ে বলল, আমি এই কলেজেরই ছাত্র, আমায় বিশ্বাস করতে পারেন। মিতুল একবার পেছনে ছেলেগুলোর দিকে তাকিয়ে কি ভেবে যেন রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে। মিতুল ভেবেছিল ছেলেটি হয়তো তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু এগিয়ে দিল রাস্তার মোড়ে, যেখান থেকে রিক্সা পাওয়া যাবে।
সে নেমে দাঁড়ালে ছেলেটি তার গায়ের শার্ট খুলল। যদিও শার্টের ভেতরে হোয়াইট টি শার্ট আছে। শার্ট মিতুলকে দিয়ে বলল, এটা কোমরে বেঁধে নিন, আর একটু অপেক্ষা করুন, রিক্সা এখানেই পাবেন। মিতুলের হাতে শার্ট ধরিয়ে দিয়ে ছেলেটি বাইক স্টার্ট দিয়ে চলে গেল। একটা কিছু বলার সুযোগও দিল না। মিতুল কতক্ষণ তাকিয়ে রইল। এরপর যখন ফাঁকা রিক্সা পেল তখন আর কাল বিলম্ব না করেই রিক্সায় উঠে পড়ল। এই মুহূর্তে বাড়ি ফেরাটাই তার মুখ্য উদ্দেশ্য। অপেক্ষার প্রহর কাটিয়ে বাড়ি ফিরেই ব্যাগটা সজোরে সোফায় ছুঁড়ে ফেলল মিতুল। শব্দ শুনে রান্নাঘর থেকে মমতা বেগম বেরিয়ে এলেন। কণ্ঠস্বর উঁচু করে বললেন, হয়েছে কি? মিতুল চিৎকার করে বলল, আমি ওই কলেজে পড়বো না। কেন, নসদ আছে তাই? পাশের রুম থেকে বেরিয়ে প্রশ্ন করলেন তৈয়ব রহমান। বাবাকে দেখে মিতুল চুপসে যায়, মাথা নত করে ফেলে। কিন্তু ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে সে। কোনো রকমে সাহস সঞ্চয় করে বলে, সে ওই কলেজে আছে জানার পরেও তুমি আমাকে ওইখানে ভর্তি করিয়েছো? হ্যাঁ, নসদ কোনো বাঘ ভাল্লুক নয়, আর তুমিও কয়েদি থেকে পালানো কোনো আসামি নয়। দুজনে এক কলেজে থাকতে পারবে না। তাছাড়া তুমি স্টুডেন্ট আর সে টিচার। সত্যকে এড়িয়ে কেন যেতে চাচ্ছ? বরং বলছি সত্য মোকাবেলা করতে। কিন্তু আমি তার মুখোমুখি হতে চাই না বাবা। হবে হবে, টাকা খরচ করে ভর্তি করিয়েছি। তোমার বাবার মুখ দেখেই তোমাকে কলেজে নিয়ে নেয়নি। সুতরাং আগে কি হয়েছে না হয়েছে সেসব ভুলে যাও এবং পড়াশোনায় মনোযোগ দাও। বাড়িতে একমাত্র কর্তা তৈয়ব রহমান। তার কথাই শেষ কথা। তার একটা গর্জনই যথেষ্ট সবাইকে তার সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য। তবে একথাও সত্য, তিনি কখনোই না ভেবে চিনতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। যা যেটা মঙ্গল তিনি তার জন্য সেই সিদ্ধান্তই নেন। বিশেষ করে তার একমাত্র মেয়ে মিতুলের বেলাতেই তার কঠোরতা বেশি প্রযোজ্য। একমাত্র মেয়ে, বাড়িসহ বংশের সবারই আদরের মিতুল। পান থেকে চুল খসলেই সকলে উতলা হয়ে পড়ে। অতিরিক্ত কোনো কিছুই কখনো ভালো কিছু বহন করে আনতে পারে না। মিতুলের বেলাতেও ঠিক তাই হয়েছিল। আর তাই বাকিদের থেকে নিজেকে একটু আলাদাভাবে মেয়ের সামনে উপস্থাপন করেন তিনি। তার রাগ, দম্ভ এবং কঠোরতার জন্য হলেও যেন মিতুল বিপথে না যায়, ভুল না করে, এটাই তিনি চান। মেয়ের জন্য কলিজা পড়লেও বাইরে তিনি কাঠিন্য বজায় রাখেন। মিতুলও বুঝে গেছে তার জেদ এই বাড়িতে বর্তাবে না। বিশেষত বাবার কাছে তো নয়। বাবার সিদ্ধান্তই শিরোধার্য। সেখানে কান্নাকাটি করা মানে সময় নষ্ট এবং নিজের ক্ষতি। তবে মন মানলেও তার মস্তিষ্ক বিষয়টা মানতে নারাজ। তার রাগ কমছে না। সে নিজের রুমে চলে গেল। পরনের জামাটা খুলে ফ্লোরে ফেলে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়ায়। মমতা বেগম কিছুক্ষণ বাদেই নুডলসের বাটি নিয়ে আসেন মেয়ের রুমে। বিছানার উপর শার্ট দেখে একটু ভ্রু কুঁচকে তাকান। মিতুল তো শার্ট পরে না। শার্ট রেখে দৃষ্টি যায় নিচে পড়ে থাকা জামার থেকে। তিনি জামাটা হাতে তুলে নিতেই বিস্মিত হয়ে যান এত কাদা দেখে। তিনি ওয়াশরুমের দরজায় নক করে বলেন, মিতুল, জামায় এত কাদা ভরিয়েছিস কিভাবে? রাস্তায় গরুর মতো হাঁটিস নাকি? মিতুল ওয়াশরুমের দরজা সামান্য খুলে জোরে বলল, গরুর মতো হাঁটবো কেন? গরু কি জামা পরে? পশু গরু পড়ে না, মানুষ গরু পড়ে। তুই হচ্ছিস মানুষ গরু। মিতুলের মেজাজটাই খারাপ হয়ে গেল। আতখোলা দরজাটি এবার সে শব্দ করে লাগালো। বিরক্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল শাওয়ারের নিচে। এই বাড়িতে তার কোনো মান সম্মানই নেই। গোসল সেরে বেরিয়ে দেখে মা রুমে নেই। সে নুডলসের বাটি নিয়ে ডাইনিং রুমে এসে বসলো। বাবা রুমে উকি দিয়ে একবার দেখেছে আছে কিনা। নেই। দেখে সে স্বস্তির নিঃশ্বাস নিল। জোরে হাঁক ছেড়ে বলল, মা, ভাত খেতে দাও। টেবিলে রাখা আছে, নিয়ে খেয়ে নে। রান্নাঘর থেকে জবাব দিলেন মমতা বেগম। সেই সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। মিতুল খাবার না নিয়ে আগে দরজা খুলতে গেল। পোশাক হাতে নিয়ে এক সুন্দর মতো ছেলে দাঁড়িয়ে আছে। পরনে লুঙ্গি এবং হাফ হাতার সাদা টি শার্ট। এত সুন্দর ছেলে পোশাক কেন বিক্রি করবে? মিতুলের ভীষণ মায়া হলো। সে মনে মনে স্বগোক্তি করল, কিন্তু মুখে বলল অন্য কিছু। ভ্রু বেঁকিয়ে জানতে চাইল কি চাই? ছেলেটি বোধহয় মিতুলকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে গেছে এমন ভাবে বলল, মানে আন্টি পুঁইশাক চেয়েছিল। আপনার কি পুঁইশাকের ক্ষেত আছে? জি না। তাহলে কি কিনে বিক্রি করেন? ছেলেটি ভ্রু কুচকে বলল, আমি কোনো পুঁইশাক বিক্রেতা নই।
আব্বুর কাছে আন্টি শাক চেয়েছিল তাই দিতে এসেছি। ও সরি, বুঝতে পারিনি আপনার বাবা বিক্রি করেন। আচ্ছা দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি মায়ের কাছ থেকে। মিতুল শাকগুলো নিয়ে মমতা বেগমের কাছে চলে গেল। টাকা চাইলে তিনি বললেন, টাকা দিয়ে কি করবি? শাকের দাম দেবে না? ওরা কি শাক বিক্রি করে নাকি? ছাদে লাগিয়েছিল। তুই ছেলেটাকে আবার উল্টাপাল্টা কথা বলিসনি তো? ও কিন্তু বাড়িওয়ালার ছেলে। মিতুল জিভ কাটল। যা বলার তা তো বলেই দিয়েছে সে। এখন গিয়ে কি তার সরি বলা উচিত? কিন্তু ফিরে গিয়ে ছেলেটিকে আর পাওয়াই গেল না। এখন এই সুদর্শন পুঁইশাকওয়ালা যদি বাড়িওয়ালির কাছে বিচার দেয়, তবে বাড়িওয়ালি যে ডেঞ্জারাস মহিলা, নির্ঘাত শাস্তি হিসেবে পুঁইশাক গাছের সাথে তাকে বেঁধে রাখবে। কি হবে না হবে ভেবেই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। প্রচণ্ড রাগে বশীভূত হয়ে রূপক লাথি বসালো চেয়ারে। শব্দে হকচকিয়ে উঠে টুম্পা। চোখের চশমা ঠিক করতে করতে বারান্দা থেকেই রুমে আসে। রূপকে রেগে থাকতে দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া, শব্দ হলো কিসে? আমার কপালে। মজা করো না তো, আমি স্পষ্ট একটা শব্দ শুনলাম। তোমার কাপড় কি ইট না পাথর, লোহা যে এত শব্দ হবে? টুম্পা, আমাকে দেখে কি তোর মনে হচ্ছে আমি মজা করার মতো মুডে আছি? টুম্পা কয়েক সেকেন্ড ফেল করে তাকিয়ে থেকে বলল, তা অবশ্য মনে হচ্ছে না, কিন্তু শব্দটা। টুম্পার মিনমিনে কণ্ঠ শুনে রূপকের মেজাজ আরও চড়ে যায়। সে বিক্ষিপ্ত স্বরে বলে, চেয়ারে লাথি দিয়েছি তাই শব্দ হয়েছে, শুনেছিস? শান্তি এবার? তুমি আমার চেয়ারে লাথি দিয়েছো, কিন্তু কেন? শখে। বেশ তো, এতই যখন শখ হয়েছে, নিজের ঘরে জিনিসপত্রের লাথি চড় থাপ্পড় বসাও গিয়ে। আমার জিনিসে খুব কেন? আমাকে কোন দিক থেকে পুঁইশাকওয়ালা মনে হয়? টুম্পা যার পর্নায় অবাক হয়ে শুধালো। টুম্পা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকে। সে তো একবারও রূপককে এরকম কিছু বলেনি। ওকে নিশ্চুপ দেখেই রূপক দাঁত কিরমির করে বলে, ওই ননসেন্স মেয়ে আমাকে পুঁইশাকওয়ালা বলেছে। কত বড় সাহস! কোন মেয়ে? নাম জানি না, 3 তলায় 6 নম্বর অ্যাপার্টমেন্টে থাকে। তুমি কি মিতুলাপুর কথা বলছো? নাম জানবো কি করে আমি? আব্বু ছাদ থেকে পুঁইশাক তুলে দিয়ে আসতে বলেছিল, তখনই মেয়ে না জেনে শুনে আমাকে আব্বুকে শাক বিক্রেতা বানিয়ে বসে আছে। 06 নম্বর অ্যাপার্টমেন্টে মিতুলাপুরেই থাকে। তুমি শাক নিয়ে গেছো, বেচারি তাই তোমাকে শাকওয়ালা ভেবে নিয়েছে। এতে তো আমি দোষের কিছু দেখছি না। তোরা নারী জাতি নিজেদের দোষ দেখিসই বা কবে? পুরুষের দোষ দেখা ছাড়া আর মাথা খাওয়া ছাড়া তোদের কোনো কাজ নাই, অকর্মার ঢেকি। রূপক রাগে গজরাতে নিজের রুমে চলে গেল। টুম্পা ঠোঁট উল্টিয়ে শোকোক্তি করে, কার রাগ কাকে দেখাও? মিতুলরা এই বাড়িতে থাকে মাস 6 হবে। কখনো কিংবা ওর পরিবারের কেউ রূপককে দেখেনি। এর হেতু অবশ্য আছে। রূপক বাংলাদেশে থাকে না, সে চীনে তার বড় চাচার কাছে থেকে পড়াশোনা করে। প্রতি বছরে একবার করে বেড়াতে আসে। এবছরে এবারই প্রথম আসা। 2 দিন হয়েছে সে দেশে ফিরেছে। প্রথম দিন ছাদে মমতা বেগমের সাথে রূপকের দেখাও আলাপ হয়েছিল। আলাপের এক ফাঁকে মমতা বেগম নিজের পরিবার নিয়ে গল্পগুজবও করেছিলেন, কিন্তু রূপক ধারণা করতে পারেনি যে এমন মমতাময়ী মাতার এরকম অসভ্য একটা মেয়ে রয়েছে। দুপুরের তপ্ত রোদ জানালার কাঁচ গলে রুমের ভেতরে প্রবেশ করেছে। মৃদু বাতাসে উড়ছিল জানালায় থাকা শুভ্র রঙের পর্দাটি। নওশাদ সেদিকেই দৃষ্টিপাত করে চেয়ারে বসে আছে। বাড়িতে ফেরার পর থেকেই তাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। তার চিন্তার একাংশ জুড়ে রয়েছে মিতুল। হঠাৎ করে যে এত বছর বাদে দেখা হয়ে যাবে, এটা কল্পনাতীত ছিল। কিন্তু মিতুল কেনই বা এই কলেজে? এখানে কি ভর্তি হয়েছে? নওশাদ জানে নিজেকে, নিজের স্নায়ুকে এত চাপ দিয়ে লাভ নেই। কেন তার প্রশ্নগুলোর উত্তর ঘরে বসে থেকে সে পাবে না। আপনা আপনি বুকের গহীন থেকে ভারাক্রান্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ঠোঁটে অস্পষ্টভাবে উচ্চারিত হয়, মিতুল। শামসুন নাহার লেবুর শরবত নিয়ে এলেন ছেলের জন্য। ছেলেকে গালে হাত দিয়ে চিন্তিত চিত্তে বসে থাকতে দেখে শুধালেন, কি হয়েছে বাবা? নওশাদ মায়ের মুখপানে ফিরে তাকালো। স্মিত হেসে বলল, কিছু না তো। শরবতের গ্লাস নওশাদের হাতে দিয়ে শামসুন নাহার আঁচল দিয়ে ছেলের কপালে ঘাম মুছে দিয়ে বললেন,
মেয়েটার সঙ্গে দেখা করেছিলি? কোন মেয়ে? গ্লাসে চুমুক দিয়ে বলল নওশাদ। যার ছবি দেখিয়েছিলাম। আজ না দেখা করার কথা ছিল, করিসনি? আচমকা নওশাদের এই বিষয়টা মনে পড়তেই সে কর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। কলেজ শেষ করে চৈতি নামের মেয়ের সঙ্গে দেখা করার কথা ছিল আজ। বেশ কয়েকদিন ধরে বাড়িতে নওশাদের বিয়ের কথাবার্তা চলছে। অনেকগুলো মেয়েও দেখা হয়েছে, তাদের মধ্যে চৈতিকে মায়ের বেশ পছন্দ হয়েছে। এই জের ধরে কথা হয়েছিল আজ দুজনে কোনো একটা ক্যাফেতে দেখা করবে, কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। মিতুলকে দেখার পর থেকেই নওশাদের কিছু এলোমেলো হয়ে গেছে, এমনকি মাথা থেকে দেখা করার কথাটিও বেরিয়ে গেছে। কলেজ থেকে আর কোথাও যায়নি, তাই সরাসরি বাসায় চলে এসেছে। সে ব্যতিব্যস্ত হয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। 20+ মিসড কল। ফোন সাইলেন্ট করে থাকায় জ্যোতির কলও শুনতে পায়নি নওশাদ। মনে মনে সে ভীষণ অনুতপ্ত হলো। তৎক্ষণাৎ জ্যোতিকে কল করেও কোনো রেসপন্স অবশ্য পায়নি। যতবার কল দিচ্ছে জ্যোতি ততবারই কল কেটে দিচ্ছে। হয়তো অভিমান কিংবা রাগের জন্য সে এমনটা করছে। শামসুন নাহার এতক্ষণ চুপ করে থেকে এবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নওশাদ আনত মুখে বলল, আমি একদম ভুলে গেছিলাম মা, কলেজ থেকে সরাসরি বাসায় চলে এসেছি। এটা কোনো কথা নওশাদ? তুই তো এরকম কেয়ারলেস নোস। কিছু কি হয়েছে? নওশাদ বুঝতে পারছে না মাকে কি জবাব দেবে। সে কি মিতুলের কথা বাসায় জানিয়ে দেবে? ঠিক হবে? দোনমনা ভাব মুখে ফুটে ওঠে তার। একজন মা হয়ে সন্তানের মনোভাব বুঝতে বেগ পেতে হয় না শামসুন নাহারকে। তিনি ছেলের পেলেবো 2 গালে হাত রেখে বললেন, আমায় বল তো বাবা, তুই আমার থেকে কি কিছু লুকোচ্ছিস? চৈতিকে কি তোর পছন্দ হয়নি? বিষয়টা ঠিক সেরকম নয় মা, আমার আসলে এখন বিয়ে করতে ইচ্ছে করছে না। কেন? বিয়ের কথাবার্তা তো আরও আগে থেকেই হচ্ছে। মেয়েও দেখলাম আমরা কতগুলো। তখন তো তুই অনীহা প্রকাশ করিসনি। আজ হঠাৎ কি হলো? নওশাদ চুপ করে আছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে মাকে মিতুলের কথা বলে দেবে। এরপর যা হওয়ার হবে। এভাবে মনের মাঝে সত্যিটা চেপে রাখলে সে নিজেও স্বস্তি পাবে না। বাবার থেকে মায়ের সঙ্গে তার সখ্যতায় সবচেয়ে বেশি। তার জীবনের প্রথম মেয়ে, বেস্ট ফ্রেন্ড তার মা শামসুন নাহার। তিনি মিতুলের ব্যাপারেও আদ্যপান্ত সকল কিছুই জানেন। তাহলে মায়ের কাছে আর সংকোচ কিসের? উত্তরের অপেক্ষায় শামসুন নাহারও নওশাদের মুখে দৃষ্টিপাত করে রেখেছেন। ছেলে কিছু বলতে চায়, বুঝতে পেরেছেন তিনি। নওশাদ কথা বলার জন্য প্রস্তুত হয়েছে। ঠিক সেই সময় বাড়ির কলিং বেল বাজল। বাড়িতে শামসুন নাহার এবং নওশাদ ব্যতীত কেউ নেই। দরজা তাকেই খুলতে হবে। তিনি ছেলেকে আশ্বস্ত করে বললেন, তুই এত সংকোচ করিস না বাবা। তোর মনে যা আছে আমাকে তাই বল, সত্যিটাই বল। আমি দরজা খুলে দিয়ে আসছি। এরপর তিনি গেলেন দরজা খুলতে। নওশাদ স্বাভাবিক হতে পারছে না, কিঞ্চিৎ অস্বস্তি বোধ হচ্ছে। গরম বোধ হয় বেশি লাগছে জন্য। ফ্যানের পাওয়ার সম্পূর্ণই দেওয়া, তবুও হয়তো আরেকটু বাড়াবে এই আশাতে সে দরজার কাছে থাকা সুইচ বোর্ডে নিকট আসে। ঠিক সেই সময়ে ক্রন্দনরত শাড়ি পরিহিতা এক রমণী ঝড়ের বেগে তার প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরেছে মেয়েটা। কান্নার গতি আরও বেড়েছে এখন। নওশাদ হতবিহ্বল। অনতি দূরে শামসুন নাহার দণ্ডায়মান। তিনি নিজেও বিষয়ের চরম চূড়ায় অবতরণ করেছেন। কেউ কিছুই বুঝতে পারছে না। নিজেকে ধাতস্থ করে নওশাদ মেয়েটিকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে। শামসুন নাহার এগিয়ে এসে মেয়েটির হাত ধরে বলেন, চৈতি, কি হয়েছে? কাঁদছো কেন? ওকে ছাড়ো, আমাকে বলো কি হয়েছে। মেয়েটা চৈতি জেনে আরও না বড়সড় ধাক্কা খায় নওশাদ। মেয়েটা সরাসরি বাড়িতে চলে এসেছে। চৈতির কণ্ঠে কান্না ব্যতীত আর কোনো শব্দ নেই। বহু চেষ্টার পরে শামসুন নাহার চৈতিকে ছাড়িয়ে নিয়ে সোফায় বসালেন। মাথায় হাত বুলিয়ে ফের জিজ্ঞেস করলেন, কি হয়েছে চৈতি? চৈতি টলমলে আখিদয় মিলে তাকালো নওশাদের দিকে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছেও লাভ হলো না। চোখের কোটর ফের পানিতে পরিপূর্ণ হয়ে যায়। ভীষণ বিষাদিত স্বরে চৈতি নওশাদকে উদ্দেশ্য করে বলে উঠল, কেন এলেন না আপনি? নওশাদের কি হয়েছে কে জানে। এমন একটা মুহূর্তেও ক্রন্দসী চৈতির মাঝে সে মিতুলকে দেখতে পাচ্ছে। তার মনে হচ্ছে যেন চৈতি নয়, মিতুল কাঁদছে এভাবে। ঠিক এইভাবেই তো মেয়েটা কয়েক বছর আগে কেটেছিল।
তার মস্তিষ্কে বারংবার প্রতিধ্বনিত হচ্ছে মিতুল মিতুল মিতুল। মিতুল দুপুরে খাবার খেয়ে ভাত ঘুম দিয়েছিল। তার ঘুম ভাঙে বিকেল 4টার পর। প্রায় 4:30 বাজতে চলল তখন। সে বিছানা ছেড়ে হাই তুলতে তুলতে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে 1 কাপ চা এনে টিভি দেখতে বসে। হঠাৎ করেই তার নওশাদের কথা মনে পড়ে যায়। বুকে চিনচিনে ব্যথা হওয়ার সঙ্গে মাথাও ঝিমঝিম করছে। কেমন যে একটা অস্বস্তি লাগছে তা বলে বোঝানো যাবে না। অস্থিরতার ড্রয়িং রুম জুড়ে পায়চারি করা শুরু করে। একটার পর একটা চ্যানেল পাল্টাচ্ছে, এটা ওটা দেখছে, কিন্তু মন শান্ত হচ্ছে না। কি অদ্ভুত, এত বছর পরেও কেন এমন হবে? তার সারা শরীর চলছে মনে হয়। মমতা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে ডাকছেন মিতুলকে। মিতুল না গিয়ে ড্রয়িং রুম থেকেই উত্তর নিল। তার কোনো কিছুই ভালো লাগছে না। মমতা বেগম বললেন,